ব্যাস, শান্ত আব্রু উন্মাদ হয়ে উঠল। বসা থেকে দাঁড়িয়ে ডাইনিং টেবিলে সজোরে একটা ঘুষি মারল। মুহূর্তের মাঝে কাচের ডাইনিং টেবিলের ওই স্থান ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নৈশব্দ হট্টগোলের আকার নিল। সবাই ভয়ে আটকে উঠল, দাঁড়িয়ে পড়ল পরক্ষণেই। আব্রোর ডান হাতের তালুর উপর নিজ পৃষ্ঠ থেতলে গেছে। ঝরঝর করে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। সেই টপ টপ রক্তের অঝোর বিন্দু স্পর্শে লাল রক্তে রঞ্জিত হয়ে উঠল ফ্লোরে। আব্রুর রক্তাক্ত জখম হাতের এই পরিস্থিতি ওহুর নজরে আসলো। ওহু নিয়ন্ত্রণ হয়ে পড়ল, জোরে চিৎকার করে উঠল। নিজের অবয়ব আড়াল করে লুকাতে চাইল সকলের নিকট হতে। কপাল চেপে ধরল তীব্র ব্যথার অনুতাপে। ওহুর এরূপ অবস্থা দেখে সবাই আব্রুকে রেখে ওহুর পানে ছুটল। ওহুর আম্মি যান। ওহুকে শান্ত করার প্রচেষ্টা। নিজের বুকের সাথে চেপে ধরলেন পরীকে। ওহুর নিঃশ্বাস ঘন হতে লাগলো ক্রমশ। ওহুর এরূপ প্রতিচ্ছবি দেখে আব্রু ভরকে গেল। দ্রুত হাত পিছনে সরিয়ে নিল। ওহুকে শান্ত করার প্রয়াসে দু এক কদম পা বাড়ালো তাহার নিকটে। ওহু আব্রুকে এগোতে দেখে নিজেকে আরো গুটিয়ে নিল। ইশারায় আব্রুকে দূরে যেতে বলল। ওহুর মুখশ্রীতে ঘেমে লেপ্টে রয়েছে চুল। আসলে ওহু মানসিকভাবে বিপর্যস্ত। এমন অনেকে আছে যারা রক্ত কিংবা ভয়ানক কিছু দেখলে তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ওহুও তাদের মতনই একজন ভুক্তভোগী এ পরিস্থিতির। আব্রু আর সেখানে দাঁড়ালো না। জলদি পা বাড়িয়ে রক্তাক্ত হাত নিয়ে নিজের রুমে চলে গেল। আব্রুর পিছনে আলিনা খান এবং নিহাও গেল। সবার আহার এখানেই অন্তিম হলো। আব্রু চলে যাওয়ার কিছুক্ষণ পর ওহু কিছুটা শান্ত হলো। পরক্ষণেই ওহুর আম্মিজান আর শিফা মিলে ওহুকে রুমে নিয়ে যায়। ওহুর আম্মিজান ওহুকে রুমে নিয়ে আসে। কিছু মুহূর্ত মস্তিষ্ক জুড়ে হানা দেওয়া দৃশ্যপট ভোলার জন্য ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা চালায়। তবে ওহু দু চোখের পাতা কিছুতেই এক করতে পারছে না। শুধু বড় বড় দৃষ্টি করে তাকিয়ে আছে রং চটা দেয়ালের পানে। ঘন্টা খানিক পর ওহু নিজেকে নিজের মধ্যে অনুভব করতে পারল ট্রমা থেকে বের হয়ে। ওহুর আম্মিজান তৎক্ষণিক প্রশ্ন করে বসলেন, মাথায় হাত বুলিয়ে। কেমন লাগছে মা এখন তোমার? ওহুর ছোট্ট জবাব, ভালো। কিছু খাবে তুমি? কিছু কি চাই তোমার? ওহু মাথা নাড়িয়ে না বোধক ইঙ্গিত করলো। ঠিক আছে, তাহলে তোমাকে কিছু খাবার খাইয়ে আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। অতপর ওহুর আম্মিজান ওহুকে পুনরায় আহার করালেন, সাথে ঔষধ খাওয়ালেন। পরক্ষণেই চলে গেলেন ওহুর কক্ষ থেকে বেরিয়ে। চলে যাওয়ার সময় আদেশ করলেন দ্রুত ঘুমাতে। ওহুর ঘুম আসছে না, শুধু এপাশ ওপাশ করছে। এমনিতে দুপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ওহু খুব চিন্তিত। ওহু ভাবতেও পারেনি আজ আব্রু ভাইয়া এরকম কিছু ঘটাবে। পূর্বে যখন আশাফের কাছে এই ব্যাপারে নালিশ করত, ঝগড়া বিবাদ ছাড়াই আশাফ সব কিছু সামলে নিত। হঠাৎ কি এলাহি কাণ্ড রটে গেল ভার্সিটি সহ মহলেও। ওর প্রচণ্ড ইচ্ছে জুড়ছে বক্ষে আব্রু ভাইয়াকে গিয়ে একবার দেখে আসবে সে এখন কেমন আছে। তবে আব্রুর কাছে যেতে ভয়ও লাগছে ওহুর। কি জানি আবার ওহুকে দেখলে কি বলে ফেলবে আব্রু। তবে যাই বলুক, ওহুকে একবারের জন্য হলেও যেতে হবে তাকে, এটাই যথাযথ। যার ফলে ওহু বক্ষে একটু শান্তি সঞ্চয় করলো। মাথায় একটা ওড়না টেনে দিল। রুম থেকে বেরিয়ে আব্রুর রুমের দিকে হাঁটা ধরল। ওহুর হৃদয় স্পন্দন যেন আকাশ ছুঁয়ে যাবে। খুব ভয় চেপে ধরেছে কবলে। ওহু আব্রুর রুমের সামনে গিয়েই দাঁড়ালো। পরখ করলো আব্রুর রুমের দরজা খোলাই আছে পূর্ব থেকেই। নিঃশব্দে দরজাকে এড়িয়ে সামনে এগিয়ে গেল ওহু। বাম নিলয়ে ধুকভুকানি যেন ওহু নিজেরটাই নিজে শুনতে পাচ্ছে। হৃৎপিণ্ড কেঁপে উঠছে বারংবার। ওহু কক্ষের অন্দরে প্রবেশ করলো। পরখ করলো আব্রু ভাইয়ার রুমের ভিতরে ড্রিম লাইটের মৃদু মৃদু আলো জ্বলজ্বল করছে। ওহু আশেপাশে চোখ বুলিয়ে আব্রুকে খোঁজার প্রয়াস। ওহুর চোখ পড়ল আকস্মিক। আব্রু উদাম গায়ে পালঙ্কে বসে আছে। মেঝে পা ছুটছে তার। বাহিরে বেলকনির দিকে অগাধ দৃষ্টি তার। আব্রুর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না, কারণ সে ওহুকে পিছন দিয়ে বেলকনির দিকে সামনে তাকিয়ে আছে।
অহু খেয়াল করলো সুঠাম দেহি আব্রোর পিঠে ডান পাশে উপরের দিকে মাঝামাঝি সাইজের একটা ট্যাটু জল জল করছে মৃদু আলোতে। ওই দিন আব্রো অহুর দিকে সামনে তাকিয়েছিল বলে পিঠে ট্যাটু নজর এড়িয়ে গেছে। আব্রোকে বস্ত্রহীন অবস্থায় দেখলো পুনরায়, চোখ জোড়া নিচে নামিয়ে ফেললো মুহূর্তেই। সাথে পরপর কয়েকটা শুকনো ঢুক গেল। বাম পাজর চেপে ধরলো ক্ষণিকেই। আব্রো কারো উপস্থিতি টের পেল, পিছনে ফিরে চাইলো ঘাড় কাত করে। পরক করলো বেসামাল নয়ন জোড়া চন্দ্রবালাকে। তার ঠিক পেছন বরাবর তার অবস্থান। মাথা নত করে দাঁড়িয়ে আছে অবাধ তার ছলছল চোখের দৃষ্টি। মাথায় শুভ্র করে একটা ঘুমটা টানা বেশ বড় ওড়নার কর্ণ এক হাত দিয়ে ধরে রেখেছে, যেন ওড়না মাথা থেকে পিছলে পড়ে না যায়। সাদা চোখের মনির কি মাতাল নিষ্পাপ চাহনি, যে চাহনি আব্রোর বক্ষস্থলে ইতিমধ্যে আঘাত হেনে ফেলেছে। আব্রহুকে এত রাতে দেখে ভ্রু কুচকালো, অতপর আর ওভাবে বসে রইল না, উঠে দাঁড়ালো। খাটে পরে থাকা টি শার্টটা পরে নিল গায়ে। আব্রো কিছুটা সামনে এগোতেই অহুর নাকে ভেসে আসলো সিগারেটের বিচ্ছিরি গন্ধ। মনে হয় সেকেন্ডে সেকেন্ডে সিগারেট খেয়েছে লোকটা। অহু তৎক্ষণাৎ আরেক হাত দিয়ে মুখ চেপে ধরল, দ্রুত আওড়ালো নির্বিঘ্নে, আব্রো ভাইয়া পেছনে সরে যান একটু, আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে, এই গন্ধে বমি আসছে আমার। আব্রো তৎক্ষণাৎ কিছুটা পিছনে সরে এলো, জবাব করলো ক্ষণিকেই গিয়ে, তাহলে চলে যা। এখানে কেন এসেছিস? আমি চলেই যাব, ওই আপনার হাতের আঘাতটা একটু দেখতে এসেছি। একটু দেখাবেন? খুব কেটে গেছে বোধহয়। আব্রোর কণ্ঠস্বর দীর্ঘ করলো, হাঁক ছুড়ল। কিছু হয়নি, সামান্য কেটে গেছে, দেখতে হবে না, যা তুই। আব্র প্রতিটা কথায় উত্তর সামনের দিকে তাকিয়ে দিচ্ছিল, অহুর দিকে ফিরে নয়। তৎক্ষণাৎ অহু আব্রোর সামনে গিয়ে দাঁড়ায়, দ্রুত সংলাপ করে, আমি চলে যাব, আপনি একবার দেখান হাতটা। আর আপনি এত ছোট ঝামেলাটাকে বড় না বানালেই ভালো পারতেন, অযথা নিজেকে আঘাত করলেন। অহুর কথা শুনে আব্র রক্তিম চক্ষুদয়ে অহুর দিকে ফের চাইল, আওড়ালো, থাপ্পড় না খেতে চাইলে এখান থেকে ফোট। অহু ভয় পেল না, অতর্কিত হামলা করলো। জোরপূর্বক আকস্মিক আব্রোর ডান হাত ধরে ফেলল। আব্রো ছোটাতে চাইলো হাত, অহু জোর করে টেনে ধরল। তাই কিছু বলল না আর আব্রো নেতিয়ে গেল হার মেনে। অহু আব্রোর হাত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলো। অহু দেখল আব্রোর হাত ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের ওপর দিয়ে রক্তিমের লাল আভা ফুটে উঠেছে। তবে তালুর নিচের পৃষ্ঠে বেশি জখম হয়েছে, তাই সেখানে বেশি লাল, খুব টকবক করছে। অহু আব্রোর হাত ছেড়ে দেয়, দীর্ঘশ্বাস টেনে আনে গহীন হতে, অতপর মেঝেতে দৃষ্টি দিয়ে শুধায়, আপনার কিছু প্রয়োজন হলে কখনো আমাকে বলবেন। আব্রো চমকায়, পেছন ফিরে অহুর দিকে আওড়ায়, বাড়িতে এত মানুষ থাকতে তোকে বলতে যাব কেন? এমনি বললাম। পরক্ষণেই আব্রো হাঁক ছুড়ে অন্য দিকে চেয়ে, আজ আশরাফের কাছে কল দিয়ে আমার খোঁজ কেন জানতে চাইলি হঠাৎ? অহু ভয় পেয়ে গেল প্রচণ্ড। অহু যেটার ভয় পেয়ে ছিল ঠিক সেটাই হয়েছে। অহু ঢুক গেল, কাতর কণ্ঠে শুধালো, আমি না, ওই চাচি যান আপনার খোঁজ করছিল, তাই আমি কেন আপনার খোঁজ করতে যাব? আমি মামুনিকে জিজ্ঞেস করেছিলাম, মামুনি তোকে এরকম কিছুই বলেনি নাকি? অহুর নেতিয়ে যাওয়া কণ্ঠস্বর পুনরায় বুড়ি বোনালো। ভুলে গেছে চাচি যান। এই বলেই স্থান ত্যাগ করার প্রয়াসে সামনের দিকে ফিরল অহু। এখানে থাকলে ধরা পড়ে যেতে পারে, তাই তাড়াতাড়ি কেটে পড়তে হবে। অহু সামনের দিকে হাঁটা ধরলে পিছন থেকে আব্রো আকস্মিক হাত টেনে ধরল, আওড়ালো শীতল কণ্ঠে, উত্তর দিয়ে যা। এই আররাব খান আব্রোকে উপেক্ষা করার মতো স্পর্ধা এই পৃথিবীতে কারো নেই। আব্রোর প্রথম স্পর্শে অহুর সর্বাঙ্গ কেঁপে উঠল, হৃৎপিণ্ড থমকে গেল বোধহয় চন্দ্রবালার। তবুও অহু নিঃসংকোচে প্রত্যুত্তর দিল, কিন্তু আমার কাছে। আব্রো তো পুরোই থ হয়ে গেল, অবাক বনে গেল অহুর কথা শুনে। ভাবল, আরে বলে কি এই পিচ্চি মেয়ে? আব্রো তৎক্ষণাৎ অহুর হাত ছেড়ে দিল, আয়েসি ভঙ্গিমায় পালঙ্কে আধশোয়া হয়ে শুলো।
মাথার পিছনে দুহাত আড়াআড়িভাবে দিল। চাইলো ওহুর দিকে, আওড়ালো। আচ্ছা বেশ, তাকা আমার দিকে। ওহু হালকা নড়ে চড়ে দাঁড়ালো। এইবার সে ভয় পাচ্ছে কিছুটা। কেঁপে ওঠা উষ্ঠার ফাঁক দিয়ে বুলি আওড়ালো। কেন? আরে, আমাকে উপেক্ষা করার মতো স্পর্ধা যেহেতু তোর আছে, তাহলে এই কথাটা আমার চোখের দিকে তাকিয়েই বল। দেখি তোর সাহস কতটুকু আছে। সাইড টেবিল হতে আরেকটা সিগারেট হাতে নিল আব্র। ঠোঁট জোড়া দিয়ে চেপে ধরলো সিগারেট। লাইটার দিয়ে ধরালো আগুন, সঙ্গে বুনল সংলাপ। ওহুর নাকে পুনরায় সিগারেটের বিচ্ছিরি গন্ধ ভেসে আসলো। ওহু পিছনে ফিরে তাকালো, দেখলো আব্র আবারও স্মোক করছে। আব্রকে সিগারেট খেতে দেখে ওহুর পক্ষে অভিযোগ চেপে বসে। ভীষণ অভিমান জুড়েছে অন্তরিক্ষে, তবে কোনো অধিকারে এই অভিযোগ প্রকাশ করবে ওহু, যার দরুন চুপ হয়ে রইল। আব্রুর দিকে দুর্বল চাহনিতে মুখ গুমরা করে চাইল। কি রে, এভাবে আবার তাকিয়ে আছিস কেন? তোর নজরকে তো বেশি সুবিধার লাগছে না? হুটহাট করে রুমে ঢুকে পড়িস। ছেলে মানুষ দেখলে যে এভাবে তাকিয়ে থাকিস, কাকা কাকি কি জানে নাকি? আমি জানাবো নিজ দায়িত্বে। ওহু ভ্রু জোড়া টেনে কুচকালো, সঙ্গে মেজাজটাও বিগড়ে গেল। কি অপমানটা করলো তাকে! আব্রুর পানি পিটপিট করে চাইল, চোয়াল জোড়া শক্ত করে হাঁক ছুড়ল। ও আচ্ছা, আপনি খালি গায়ে আমার সামনে ঘুরতে পারেন। আপনার শরম করে না? একটা মেয়ের সামনে উদাম শরীরে আসেন আর আমার চোখ পড়লেই দোষ। এতটুকু বলেই ওহু মুখ হাত দিয়ে চেপে ধরল, সঙ্গে সঙ্গে দিল এক ভোদর। কপাল চাপড়িয়ে ভাবল, আরে কি বললাম আমি? এটা লজ্জা লজ্জা। ওহুর চলে যাওয়ার পরক করে আব্র উচ্চ স্বরে হেসে উঠল, ভালঙ্ক ছেড়ে। তবে ওহুর কাণ্ড দেখে আব্র মোটেই হাসছে না বোধ হয়। আব্র উচ্চ স্বরে হাসতে হাসতে আওড়ালো। এই আররার খান আবরোর আসল পরিচয় যেদিন তুই জানতে পারবি, সেদিন তোর মস্তিষ্ক তোকে ধোঁকা দিবে। অহু নিজের কক্ষে এসে একাধারে ভাবছে বসে, আর কপাল চাপাচ্ছে। কি বলে ফেললো সে এটা! যদি আব্রহুকে সত্যি চর মেরে বসতো, তাহলে কি হতো তখন? ভাগ্যিস দৌড়ে চলে এসেছে। কথাটা বলে এক মুহূর্ত দেরি করেনি, তবে হঠাৎই কিছু একটা ভেবে ওর অন্তকোণ নরম হয়ে আসলো। অভিমান জেগে ধরল পাঁজরে। ওহুর বক্ষ পিঞ্জরে কোথাও একটা ঝড় বয়ে যাচ্ছে, ওহু সেটা টের পাচ্ছে। ওহু মুখ গোমরা করে রয়, বিষণ্ণ মন নিয়ে পালঙ্কে জোরপূর্বক গা এলিয়ে দেয়। আব্রও নিচের বেলকনিতে দাঁড়িয়ে আছে, হাতের দিকে বেশ খানিকবার চেয়েছে এ অবধি। এই হাত দিয়ে আব্র ওহুর হাত টেনে ধরেছিল কিছু সময় আগে, এমনকি আজ দুপুরেও ওহু আব্রোর হাত স্পর্শ করেছিল। আব্রু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আনমনে ভেবে, কপালের চুলগুলো মুঠো করে ধরল, মাথা যন্ত্রণা করা শুরু করলো। বেলকনি ছেড়ে রুমে চলে আসলো পরক্ষণেই। ভোর সকালে ওহুর তন্দ্রা ছুটে যায়। পূর্বের ন্যায় আজও ওহু ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ব্যালকনিতে দাঁড়িয়ে ভোর সকালের মৃদু মিষ্টি বাতাস উপভোগ করলো। প্রকৃতিও ওহুকে আলিঙ্গন করে নিল কিছু সময়ের জন্য। বেশি কিছুক্ষণ পর ওহু রুমে এসে ফ্রেশ হয়ে নিল, অতপর একটা ওড়না পেঁচিয়ে নিয়ে চলে গেল নিচতলায়। পৌঁছাতেই দেখলো নতুন ডাইনিং টেবিল বসানো হচ্ছে, তবে এবার কাচের নয়, কাঠের ডাইনিং টেবিল বসানো হচ্ছে। ওহু মহলের রন্ধনশালায় গিয়ে নিজেই চা বানিয়ে নিল। উপরে তাকালো আব্রু রুমটার দিকে, একবার চোখ বুলিয়ে নিল। হয়তো আব্রু ভাইয়া এখন ঘুম থেকে ওঠেনি। চা খেয়ে ওহু নিজের রুমে চলে এলো। 1 ঘন্টার মতো পড়ে নিল রুমে ফিরে। বেশি সময় পড়তে পারলো না, কারণ খিদেতে পেট চোচু করছে ওহুর। রাতে তো খাওয়াই হলো না আর। পড়ার বইগুলো সাজিয়ে রাখলো স্টাডি টেবিলে, নিচতলায় চলে গেল তৎক্ষণাৎ। সবাইকে রেখে ওহু আজ একাই নাস্তা করে ওপরে চলে আসলো। ওহু অনুভব করতে পারছে তার মনে ভীষণ অভিমান বাসা বেঁধেছে কাল রাত থেকে, যার দরুন কেমন একা একা ফিল হচ্ছে। ওহু আজ মহলে বেশি সময় না কাটিয়ে চলে গেল তাড়াতাড়ি ভার্সিটিতে যাওয়ার পর ওহুর হঠাৎ মনে প্রশ্ন বাঁধল, আব্র ভাইয়া তো ডান হাতে আঘাত পেয়েছে, তাহলে উনি খাবার খাবেন কিভাবে? পরক্ষণেই এ ভেবে ঠোঁট উল্টালো।
ধুর, ওনার খাবার খেয়ে লাভ আছে নাকি? সিকিউরিটি খেয়েই তো কুল পায় না। আজ ভার্সিটিতে ওহুর দিকে সবাই আর চোখে তাকালো। ওহু বিষয়টা নৈশব্দে পরখ করলো, পাছে আর কি জানি বলা বলি করছে। ওহু বুঝতে পারলো কালকের ঘটনার জন্য সবাই এরকম করছে, তাতে ওহুর কি। আজ পারু ক্লাসে আসেনি, তাই ওহুর অন্য ক্লাসমেট জোহা সোমার সাথে আড্ডা বসালো ক্লাসেই। ওহু ভার্সিটির ক্লাস শেষ করে মহলে ফিরে আসলো, তারপর রেস্ট নিয়ে দুপুরে খাবার খেতে ডাইনিংয়ে চলে গেল। ওহু ভেবেছিল আব্রো হয়তো খেতে আসবে, কিন্তু না, তাই ওহু নিজে নিজে খেয়েই কোচিংয়ে চলে গেল। কোচিং পৌঁছাতেই দেখলো পারু এসেছে। প্রশ্ন ছুড়ে দিল তৎক্ষণাৎ। কিরে, আজ ভার্সিটি আসলি না কেন? ও পারু চুইংগাম চিবাতে চিবাতে জবাব করলো। বাড়ি মেহমান এসেছিল আজ, বড় মামারাও এসেছে। আচ্ছা। পারু পরক্ষণে উক্তি কষালো। কি অবস্থাটা নাই করলো ওই ছেলেগুলো আব্রো ভাই, তাই না রে? আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ওহু তিশার কথা শুনে ভ্রু নাচালো, জবাব করলো ঠোঁট উল্টিয়ে। ঠিকই আছে, আরো আরো পেটানোর দরকার ছিল। তুই তো ছুটিয়ে আনলি। জানিস, বাড়িতে কিছু আপুরা আব্রো ভাইকে দেখে ক্রাশ খেয়েছে। ওনার স্টাইল দেখে নাকি ফিদা হয়ে গেছে তারা। তুই চলে যাওয়ার পরপরই কাল সবাই বলা বলি করেছিল। ওহু চুয়াল চিপালো, গম্ভীর কণ্ঠস্বরে আওয়াজ উঠালো। তো আমি কি করব? না, কিচ্ছু না। আচ্ছা শোন, কালকে কিন্তু আমার বার্থডে। সন্ধ্যা 7টায় পার্টি অ্যারেঞ্জ করছি, সবাই মিলে তোকে কিন্তু মাস্ট আসতেই হবে। ওহু মাথা দুলালো। আচ্ছা, চলে আসবো, কিন্তু কোনো গিফট আনতে পারবো না। ওহু কোচিং শেষ করে মহলে ফিরে আসলো। সন্ধ্যার দিকে তানহা মিস ফোন করে বলল তিনি নাকি আজ ওহুকে পড়াতে আসবেন না। ওহুও শুনে মহা খুশি। নাচতে নাচতে নিচে ড্রয়িং রুমে চলে আসলো ওহু, নিহা আর শিফার সাথে আড্ডা দিতে। ওহু নিচতলায় পৌঁছাতেই দেখলো সেখানে অলরেডি আব্রো আগে থেকেই আছে। আব্রোকে দেখে ওহু মনে মনে আওড়ালো। যাকে হন্যে হয়ে খুঁজে আমার মন, সে এখানে বসে আছে। কিছুটা অভিযোগ কবলে জমিয়ে রাখলো, ভাবলো আজ আব্রো ভাইকে পুরো অ্যাভয়েড করে চলবে। ওহুকে খেয়াল করে শিফা বলে উঠল আকস্মিক। কিরে, আজ তানামিস আসবে না তোকে পড়াতে? না, ওনার নাকি আজকে জরুরি দরকার আছে, তাই কল দিয়ে না করে দিল। তাহলে তো ভালোই হয়। আমরা সবাই যেহেতু এখানে আছি, চল আর সবাই মিলে একটা গেম খেলি। কি গেম শিফা আপু? ট্রুথ অর ডেয়ার। আব্রু ভাই, আপনিও আমাদের সাথে গেমটা খেলবেন। ওহু আব্রোর ব্যাপারে কিছু বলল না, আব্রোর দিকে তাকালোও না। আব্রো কিছু সময় ভেবে আওড়ালো। ঠিক আছে, চল তাহলে। নিহা হাঁক ছুড়ল ব্রু কুচকে। কিন্তু কি দিয়ে খেলবো? শিফা আশেপাশে চোখ বুলালো, কোনো বস্তু চিহ্নিত করে দৃষ্টি রুদ্ধ করলো, বলল এই বোতলটা দিয়ে খেলবো। নিহা গিয়ে টিভি ট্রলির কাছ থেকে বোতলটা নিয়ে আসলো। ট্রুথ ডেয়ার খেলা শুরু হলো। খেলা শুরুতেই বোতলটা নিহার দিকে আসলো। নিহাকে প্রশ্ন করলো। শিফা মুখ বাঁকিয়ে। এখন অবধি আমার ব্যাগ থেকে কত টাকা চুরি করেছিস? উপস্থিত সকলেই শিফার প্রশ্ন শুনে হেসে দিল, এমনকি আব্রু নিজেও। ওহু আব্রুর হাসির দিকে মুগ্ধ নয়নে চাইল। তার বেসামাল দৃষ্টি রুদ্ধ হয়ে রইল। এই প্রথম সে আব্রুকে হাসতে দেখল। ওহু মনে মনে আওড়াতে থাকলো। এই ছেলেটার হাসি কত সুন্দর, অথচ সে সব সময় মুখ গোমরা করে রাখে। আজব। আকস্মিক আব্রু ওহুর দিকে তাকালো, দেখলো ওহু তার দিকেই অবাক নয়নে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই নিজের দৃষ্টি সংযত করলো দুজনেই। ওহু একটু নড়ে বসলো, সাথে সাথে কয়েকটা ঢোক গিলল। সবাই শিফার কথা শুনে হেসে দিলেও নিহা মুখ গোমরা করে বসে রইল। একে একে ওহুরও সময় আসলো। ওহু ট্রুথ বেছে নিল। ওহুকে প্রশ্ন করলো শিফা। তুই তো আমাদের বংশের নাকি সব থেকে সুন্দর মেয়ে, আমরা ওইটা মানি। তো তোর এই সুন্দর জীবনে কি কোনো ছেলে টেলে এসেছিল নাকি কখনো, যাকে দেখে তুই দিফানা হয়ে গেছিলি? এটা বলেই শিফা আর নিহা হেসে উঠল, কিন্তু আব্রু হাসলো না। ওহু দ্বিধায় পড়ে গেল। দ্বন্দ্বে নিজের চিন্তা ধরা অবরুদ্ধ হলো। কি বলবে? এরকম একটা প্রশ্ন করবে শিফা বুঝতেই পারেনি ওহু। আব্রু তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে। কি রে, কি হলো? উত্তর দে, কি ভাবছিস?
আব্রোর কথা শুনে অহু হকচকিয়ে উঠল, অস্পষ্ট বর্ণে আওড়ালো, আসলে হ্যাঁ, আসলে না, এরকম কেউ নেই। ও আচ্ছা। পরবর্তী দফায় আব্রোর পালা আসলো। আব্রো ডেয়ার বেছে নিল। অহু বাদে সবাই বায়না ধরলো আব্রোকে গান গাইতে হবে। উপস্থিত সকলেই কম বেশি অবগত, আব্রো ছোটবেলা থেকে দারুণ গান গাইতে পারে, ভায়োলিনের সুর তুলতে পারে খুব গহীনে ঢুকে। আব্রো রাজি হলো। তারপর আব্রো নিজেই উঠে গিয়ে রুম থেকে ভায়োলিন নিয়ে আসলো। অতঃপর সন্ধ্যার ভায়োলিন বাজাতে বাজাতে খালি গলায় এই সন্ধ্যা তরিতে গাইতে থাকলো। মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না? মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না? তবে কেমন করে চিনবে আমাকে, তবে চিনবে কেমন করে এই আমাকে। এই গানের প্রতিটা অক্ষর যেন কাউকে উদ্দেশ্য করে গাইছে আব্রো। আচ্ছা, আব্রো যাকে উদ্দেশ্য করে গাইছে সে কি বুঝছে আদৌ তার ভায়োলিনের ওঠা বিষাদময় সুর, তার কণ্ঠে ভেসে ওঠা চাপা কণ্ঠের আর্তনাদ? তার গলার সুরে ছিল না কেবল সঙ্গীতের পরিমিতি, ছিল যেন একটি নিঃশব্দ মিনতি, একান্ত কারো জন্য তুলে ধরা সুরেলা বার্তা। ছিল গাওয়া সেই গানের প্রতিটি অক্ষর জোরে, কিন্তু সেই কেউ কি আদৌ বুঝতে পেরেছিল যে গান তার উদ্দেশ্যে করেই গাওয়া? না, সে বুঝলো না। অহুর মন ছিল অন্যখানে। গানের কথার চেয়ে অধিক মুগ্ধতা ছড়াচ্ছিল আব্রোর হাতে ধরা ভায়োলিনের মায়াবী সুর। সেই সুর যেন অহুর অতীতের কোনো খণ্ড স্মৃতিকে জাগিয়ে তুলেছিল। অহুর বুকের গভীরে কান পাতলে শোনা যেত অজানা এক চেনা ধ্বনি। তবুও অহুর মস্তিষ্ক দ্বিধাগ্রস্ত। সে দৃঢ়ভাবে বলছে, এই সুর সে কখনো শুনেনি, এই ধ্বনি তার কাছে অপরিচিত। গান শেষ হলে সবাই করতালি দেয়, অহুও দেয়, তবে তার নিঃশব্দে। সবাই মুগ্ধ হয়ে গানের প্রশংসা করে, শুধু অহু ছাড়া। সে কিভাবে করবে? তার হৃদয় তো গান নয়, বন্দী হয়েছিল আব্রোর বাজানো সুর তোলা ভায়োলিনে। সে মুগ্ধ হয়েছিল এক ভিন্ন শিল্পে, অথচ তা সে প্রকাশ করেনি কারো কাছে। সন্ধ্যা গড়িয়ে গেল, খেলার সমাপ্তি ঘটে, সবাই যে যার ঘরে ফিরে যায়, কিন্তু অহু যায় না। সে বসে থাকে ড্রয়িং রুমে, নীরবে ফোনে চোখ গুজে। কিছু সময় পরে আব্রো নিজের রুম থেকে বেরিয়ে নিচে আসে। মহলের বাইরে যেতে দেখে মা আলিনা খান অবাক হয়ে প্রশ্ন করেন, কিরে আব্র, কোথায় যাচ্ছিস? আব্রো মৃদু স্বরে আওড়ালো, এই তো মা, এখানে যাচ্ছি, আবার একটু পরেই ফিরে আসবো। আব্রোর জবাব ছিল সংক্ষিপ্ত, অথচ চোখে যেন কোনো গোপনতার আভাস। অহুও দেখছিল আব্রোকে বাহিরে যেতে, কিন্তু কিছু বলেনি। আবার কিছুক্ষণ পরেই আব্রো ফিরে আসে, যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে। রাতের খাবার শেষ হলে সবাই যার যার মতো করে ঘরে চলে যায়। অহুও নীরবে নিজের ঘরে ফিরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বন্ধ করলেই যেন বুকে বেজে ওঠে সেই ভায়োলিনের সুর, চেনা অথচ অচেনা। ওর মনে হয় সেই সুরে লুকিয়ে আছে এক অজানা গল্প, যা আজও লেখা হয়নি, হয়তো অপেক্ষা করছে ঠিক তার জন্য। রাত পেরিয়ে ভোর হয়। ভোরের নরম আলো চোখে পড়তেই ওহুর ঘুম ভেঙে গেল। আজ তার দৃঢ় সংকল্প, মর্নিং ওয়ার্ক মিস করা চলবে না। ঘুম ঘুম চোখে ওঠে, ফ্রেশ হয়ে শিফার হাত ধরে বেরিয়ে পড়ল রাস্তা ধারে। হালকা বাতাসের পরশ নিতে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই ওহুর মনে এলো আব্রো ভাইয়ের পিঠের সেই ট্যাটুর কথা। কি অপূর্ব, কি দৃষ্টিনন্দন! মুহূর্তে নিজেকে ধমক দিল ওহু। মাথায় হালকা একটা চটি মেরে বলল, কিরকম দুষ্টু চিন্তা রে তোর, ওহু ছি। নিজেই লজ্জা পেয়ে হেসে উঠল সে। মর্নিং ওয়ার্ক শেষে ফিরে এলো মহলে। সকালে নাস্তা সেরে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে, কিন্তু দিনটা ছিল কিছুটা বিবর্ণ। পারু আজ ভার্সিটিতে আসেনি, তাই যেন গোটা ক্লাসটাই অনুরণিত নির্জনতায়। কে যেন নেই, হৃদয় ফাঁকা। দিন শেষে বাড়ি ফেরার আগে ওহু গেল মার্কেটে। তিশার জন্মদিন উপলক্ষে কিছু স্পেশাল গিফট কেনা চাই। ঘুরতে ঘুরতে একটা হেলমেট শপের সামনে এসে দাঁড়ায়। চোখ আটকে যায়
আব্রুর দিকে। আব্রু ভাই দাঁড়িয়ে আছে, হেলমেট ট্রাই করছে আয়নার সামনে দাঁড়িয়ে। আব্রুকে দেখে থমকে দাঁড়ায় ওহু, চুপি চুপি দেখতে থাকে। আব্রুও দেখে ফেলে আয়নায় ওহুর প্রতিচ্ছবি। পেছনে তাকিয়ে অবাক, কোথাও কেউ নেই। ওহু ততক্ষণে অদৃশ্য, বুদ্ধিমতির মতো পালিয়ে গেছে। দূরে গিয়ে হাঁপাতে হাঁপাতে কণ্ঠস্বর দীর্ঘ করে আওড়ালো, যাক বাবা, বেঁচে ফিরলাম। কে জানে কি হতো। ওহু তবুও গিফট কেনা ছাড়ল না। একটা দারুণ ওয়াচ, একটা পারফিউম সযত্নে র্যাপিং করে নিয়ে ফিরে এলো পুনরায় মহলে। নিজের রুমে বসে ভাবতে থাকলো, আব্র ভাইয়ের সামনে আর যাওয়া যাবে না। 2-1 দিন পর ভুলে যাবে নিশ্চয়ই, যদি আমাকে দেখেও থাকে। দুপুরে একা লাঞ্চ সেরে কোচিংয়ে ফিরে যায় ওহু। ফিরে এসে দেখে ড্রয়িং রুমে বসে আছে আব্র, আহত চোখ, নীরব অভিমান। ওহু কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল। আব্রও কিছু বলেনি, শুধু একবার চুপি চুপি তাকালো তার দিকে। সেই চোখে যেন হাজারো প্রশ্ন, উত্তর নেই কোথাও। রাতের পার্টির জন্য তিশার জন্মদিনে বেরোলে ওহু। হালকা সাজ, পিঙ্ক থ্রি-পিস আর মানানসই ওড়না। নিচে নামার সময় আব্রকে আর ড্রয়িং রুমে পেল না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। সময় যেন উড়ে গেল। রাত 10:30 পেরিয়ে গেছে, অথচ ওহু এখনও ফিরেনি। ফোনও ধরছে না। ড্রয়িং রুমে চিন্তিত মুখে বসে আছে ওহুর আম্মিজান। ঠিক তখনই আব্রু ফিরল বাগান থেকে হাঁটতে হাঁটতে। আব্রু ভ্রু কুচকালো, তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো, কাকি এত রাতে এখানে বসে আছেন, ঘুমাতে যাননি? ওহুর আম্মিজানের গলার স্বর নেতিয়ে আসলো। আওড়ালো, আহো, এখনো ফিরেনি? ফোন ধরছে না, চিন্তা লাগছে। আব্রু থমকে দাঁড়ালো, চোখে আগুনের লাল আভোদ জ্বলে উঠল পরক্ষণেই। দ্রুত হাঁক ছুড়ল, কোথায় গিয়েছে ওহু? পারুদের বাড়ি, পারুর জন্মদিন ছিল আজ। আব্রু এ সংলাপ শুনে আর এক মুহূর্ত দেরি না করল। পরনে হালকা পোশাকে বেরিয়ে গেল সে। 20 মিনিটের পথ মাত্র 12 মিনিটে উড়িয়ে পৌঁছে গেল পারুদের বাড়ি। আব্রু পারুদের বাড়িতে ঢুকে তখনই নজর করেন পারুর বাবা। এগিয়ে যান সান্নিধ্যে। তিনি অবাক, আওড়ান, আব্বে বাবা হঠাৎ? আব্রু পিছন ফেরে ম্লান হেসে আওড়ায়, আসসালামু আলাইকুম আঙ্কেল, ওহুকে নিতে এসেছি। কোথায় ও? জবাব আসে, ও ছাদে আছে। আব্রু ছাদে উঠল। তৎক্ষণাৎ দেখতে পেল ছোট পার্টি চলছে ছাদে। কেক কাটা হয়ে গেছে, বন্ধু বান্ধব মেতে উঠেছে আড্ডায়, তবে বেশি মানুষজন নেই। আব্রু রেলিংয়ের ধারে দাঁড়িয়ে দেখল ওহু এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দ হাসিতে মেতে আছে। তখনই পারু নজর পড়ল আব্রুর উপর। পারু চমকায়, আওড়ায় দ্রুত, ওই ওহু, দেখ আব্রু ভাই এসেছে। আব্রুর নাম শুনে পেছনে তাকালো ওহু। দেখলো আব্রু এগিয়ে আসছে তার দিকেই, চোখে আগুনের দীপ্তি। ওহু দ্রুত এগিয়ে গেল, বলি ছুড়ল কেঁপে যাওয়া কণ্ঠে, আব্র ভাই, আপনি এখানে? খুশি হোসনি? চল। আব্র ভাই একটু দাঁড়ান। আর কিছু বলার আগেই আব্রু তার হাত ধরে টেনে বের করে নিয়ে যায় ছাদ হতে। পার্টির সব চোখ তখন এক বিন্দুতে তাদের উপর। ওহু ব্যথাতুর কণ্ঠে বাক্য আলাপন করছে, আব্র ভাই হাত ছাড়ুন, আমি যাচ্ছি। কিন্তু আব্রু শুনে কারো কথা। গাড়িতে বসিয়ে দিল ওহুকে। দরজা বন্ধ, তার চোখ লাল, রাগের তীব্রতা। গাড়ি ফুল স্পিডে চলছে। ওহু শুধু সংলাপ করছে, ভাইয়া কি হয়েছে আপনার? একটু আস্তে ড্রাইভ করেন। আর সকলের সামনে থেকে এভাবে নিয়ে আসার কি দরকার ছিল? আমি তো শুধু। বাক্য শেষ হওয়ার আগেই গাড়ি থেমে গেল। এক চর বজ্রের মতো নেমে এলো ওহুর গালে। আব্রুর ঝাঁঝালো কণ্ঠ স্বর আওড়ালো দ্রুত, খান বংশের মেয়েরা এত রাতে বাইরে থাকে না, বুঝলি? ওহুর চোখে জল, মুখে অবাক বিস্ময়। আব্রুর চোখে শুধু অভিমান, ভালোবাসার এক কঠোর প্রতিচ্ছবি। ওহু চর খেয়ে গালে হাত রাখলো নিঃশব্দে, নিষ্পৃহভাবে। চোখে একটিবার নিষ্পাপ দৃষ্টি ছুড়ে দিল আব্রুর দিকে। ওহুও কিছু বলল না, কেবল গালে হাত রেখে গাড়ির জানালার দিকে চেয়ে রইল। কান্নার শব্দে পরিবেশ ভারী করল না সে। তবে আব্রু ভাইয়ের আঘাতে হৃদয়ে এক অপার ব্যথা জমে উঠল নিঃশব্দে। আব্রুও চোখ, চোখে রক্তিম ক্ষোভের ছায়া এখনো স্পষ্ট, কিন্তু শব্দে কোনো প্রতিচ্ছবি নেই। লক্ষ্য করলো ওহু সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। চোখের কোণ হতে অশ্রুবিন্দু জেগে আছে, তবে গড়িয়ে পড়ছে না। তা যেন ওহু নিজেও থামিয়ে রেখেছে। গাড়ি এসে থামলো খানমহলে।
আব্র প্রথমে গাড়ি থেকে নামলো। ওহু নীরবে তার পেছন পেছন। হঠাৎ আব্রর পেছন থেকে ভেসে এলো এক কোমল কণ্ঠ। আব্র ভাইয়া, আপনার হাতে ব্যথা লাগেনি তো চড় মারার জন্য? আব্র দাঁড়িয়ে পড়ল, ধীরে পেছন ফিরে তাকালো। ওহু ঠান্ডা চাহনিতে তাকিয়ে আছে তার দিকে, প্রশ্নবিদ্ধ চোখে। ওষ্ঠে এক অস্পষ্ট হাসির রেখাল, শুভ্র গালে লাল আভার কোমল আলো ছলছল করছে। চোখের তারা যেন হাজারো অব্যক্ত অনুভূতি নিয়ে ঝিকমিক করছে। আব্রকে প্রশ্নবিদ্ধ করছে সে, ছলছল আখি যুগল। আব্রর বুকের ভেতর হাহাকার উঠল। এই দৃশ্য তাকে ভেতর থেকে ভেঙে দিতে চায়। আব্রর বক্ষে কিঞ্চিত ব্যথা অনুভব হলো। নিজেকে সংযত করলো, আওড়ালো। না, কিছু হয়নি আমার। ভেতরে যা, কাকি তোর জন্য অপেক্ষা করছেন সেই কখন থেকে। ওহু কোনো বাক্য বুনল না আর, নিঃশব্দহীন পায়ে খান মহলের ভিতরে ঢুকলো। আব্র দাঁড়িয়ে রইল, চোখ বুজে, গাড়ির গায়ে হেলান দিয়ে। পকেটে হাত গুজলো, দেখলো সিগারেট নেই। হঠাৎ একটা ঝাঁঝালো অভিব্যক্তি গাড়িতে লাথি দিয়ে বলল, ড্যাম ইট। তারপর ধীরে পা ফেলে সে মহলের ভিতরে ঢুকলো। চারপাশে নিস্তব্ধতা। ওহু নেই, ওহুর আম্মি যেন নেই। মনে হলো সবাই ঘুমিয়ে পড়েছে। আব্র পা বাড়িয়ে নিজের রুমে চলে গেল তৎক্ষণাৎ। রাত 3:12। ঘুম নেই আব্রর চোখে। চোখ বন্ধ করলেই ওহুর শীতল দৃষ্টি সেই ছলো চাহনি ভেসে ওঠে। মনে পড়ে বলা সেই প্রশ্ন। ভাইয়া, আপনি কি ব্যথা পেয়েছেন? আব্রর মন ছটফট করতে লাগলো। একটা অদ্ভুত টান তাকে ওহুর দিকে টেনে নিয়ে গেল। হাতে থাকা সিগারেটের প্যাকেট টেবিলে রেখে সে পা বাড়ালো ওহুর শয়নকক্ষের দিকে। দরজা খোলা। খানমহলের অধিকাংশ রুমের রাতে দরজা খোলা থাকে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। ওহুর কক্ষে ঢুকেই আব্র থমকে গেল। ড্রিম লাইটের মৃদু আলোয় ওহুর রুম যেন এক স্বপ্নপুরীর প্রতিচ্ছবি। দেয়ালে দেয়ালে পেন্টিং, বুক শেলফে উপন্যাস, কাব্য, ছোট গল্পের ভাণ্ডার। ছোট ছোট পুতুল সাজানো খাটে, টেবিলে আর সোফায়, যেন এক কোমল মনের নিঃশব্দ প্রকাশ। খাটের এক পাশে ওহু, পাশে এক বড় টেডি। ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে মুখে। গালে লালচে ছাপ হালকা হলেও এখনো বিদ্যমান। চোখ বন্ধ, ঘুমে বিভোর। আব্র চুপচাপ এগিয়ে গেল চন্দ্রবালার সান্নিধ্যে। ড্রিম লাইটে ওহুর মুখ যেন শুভ্র জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। ওষ্ঠের কোমল রেখা আব্রকে আকৃষ্ট করছে বারবার। বুকের গভীরে ধ্বনি ওঠে তীব্র, ব্যথিত। কিন্তু নিজেকে টেনে ধরল সে। চোখ নামিয়ে নিল ওহুর প্রতিচ্ছবি হতে। তারপর নিঃশব্দে বলে ঝরল, ওহু, আমি ব্যথা পেয়েছি, তবে হাতে নয়। আজ থেকে 8 বছর আগে তুই যেই জায়গায় ছিলি ঠিক সেইখানে। ব্যথাটা পুরনো, তাই গভীর। তার ঔষধ হয়তো কোথাও নেই, হয়তো সেরে উঠবে একদিন, কিন্তু দাগটা রয়ে যাবে আজীবন। তুই যদি আমাকে ভুলে না যেতি তবু পারতি ওহু। কিন্তু ঘুমন্ত ওহু কিছুই শোনে না, কোনো প্রত্যুত্তর করে না আব্রুর প্রশ্নের। আব্রু ধীরে ধীরে পেছন ফিরে দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে আসে। ক্ষণিকেই, এই প্রথম বহুদিন পরে সে একটু হালকা বোধ করলো। সিগারেটটা হাতে নিয়েও আব্রু ধরালো না। হঠাৎ নিজেই নিজের দিকে হাসলো, হেসে উঠল, একটা নিঃসঙ্গ অথচ শান্ত হাসি। তারপর ড্রয়ার খুলে একটা ট্যাবলেট বের করলো, স্লিপিং পিল। খেয়ে পালঙ্কে গা এলিয়ে দিল। অবশেষে ঘুম তার চোখে ভিড় জমালো। সকালে ওহুর ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে গালে হাত রাখলো না, লালচে ছাপ নেই, তবে বাম কানে এখনো একটা ভারী অনুভূতি রয়ে গেছে। সে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে দেখে একটা ঠান্ডা দীর্ঘশ্বাস ছাড়লো। অবশ্য জানে, আব্র যদি সত্যি শক্তি দিয়ে মারতো তাহলে আজ সে হয়তো একটা দাঁত হারাতো। ওহু বেলকনিতে গিয়ে দাঁড়ালো। প্রকৃতির সঙ্গে যেন এক নীরব সংলাপ শুরু হলো তার। মনের মাঝে একটা অভিযোগ, তবে উচ্চারিত নয়। তারপর ফ্রেশ হয়ে নেমে গেল খানমহলের বাগানে একটু হাঁটতে। তখনই দেখলো একজন মহিলা প্রবেশ করলেন মহলে। কৌতূহলবশত ওহু এগিয়ে গেল। আলিনা খান মহিলাটিকে বসাতে দিয়ে চা বানাতে গেলেন। চা বানিয়ে নিয়েও আসলেন তৎক্ষণাৎ। ওহুকে দেখে আলিনা খান হাঁক ছুড়লেন, উনি ডক্টর সাহেরা, আবরার হাতে ড্রেসিং করাতে এসেছেন।
তুই তো উপরে যাচ্ছিস, একবার দেখে আয় তো ঘুম থেকে উঠেছি কিনা, না উঠলে ডেকে দিস। সাহেরা চা খেয়ে উপরে আসছে। অহুর মুখে কোনো উত্তর নেই। আতঙ্কের বক্ষপিঞ্জর কেঁপে উঠল। তৎক্ষণাৎ গালে হাত দিল, একটা চিন্তিত ছোঁয়া। তবুও আওড়ালো, আচ্ছা কাকিয়া, যাচ্ছি। সিঁড়ি বেয়ে উপরে ওঠে অহু। বারবার পিছন ফিরে তাকায় সেই ডাক্তারের দিকে। মনে হয় বয়স খুব বেশি না, হয়তো 25-26, তবে চেহারায় এক প্রশান্ত সৌন্দর্য মেয়েটার। অহু হালকা হেসে ভাবতে ভাবতে আব্রুর রুমের দরজায় পৌঁছালো। মনে মনে প্রার্থনা করলো, আল্লাহ, এইবার যেন আব্রু ভাইয়া খালি গায়ে না থাকে। চোখ বন্ধ করে ধীরে দরজা খুলল। চোখ মেলে ধীরে ধীরে তাকালো। অহুর দৃষ্টি রুদ্ধ হলো আব্রুর প্রতিচ্ছবির পানে। আব্রু এখনো খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে। সকালের আলোয় তার পিঠের কালো ট্যাটুটা যেন জীবন্ত হয়ে উঠেছে। অহু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আব্রুর সুঠাম পিঠ জুড়ে আঁকা কালো ট্যাটুটির রেখায় সকালের রোল যেন নিজেই হার মেনেছে। অহু নিঃশব্দে এগিয়ে এসে তাকালো। আব্রুর শরীর থেকে ভেসে আসা সিগারেটের গন্ধে সে কিছুটা বিরক্ত, তবুও চোখ সরাতে পারছে না। অনিচ্ছা সত্ত্বেও বেসামাল নয়ন শুধু তাকেই দেখছে। মনের গভীরে সে এক ধরনের মোহ অনুভব করছে। মুখ ফসকে বেরিয়ে এলো, হ্যাঁ, मैं तो मर जाऊंगा सनम। পর মুহূর্তেই নিজের কপালে এক টোকা মেরে নিজেকে শাসালো। আওড়ালো অন্তরালে, অন্তকোণ এর গহীনে অহু। ভুলে গেলি, এই লোকটাই তো কাল তোর গালে চড় মেরেছিল। এখন যা কাজ করতে এসেছিস সেটা কর, দ্রুত কেটে পড়। অহু নিজের মনকে শক্ত করলো, ডাকতে লাগলো একাধারে, আব্র ভাই শুনছেন? আব্র ভাইয়া, এই ট্যাটুওয়ালা। কিন্তু না, আব্রু নিথর দেহে কোনো সাড়া নেই। যেন ঘুম নয়, এক ঘোরতর নিদ্রায় আচ্ছন্ন সেই। পরক্ষণেই ডাক্তার আসার কথা মনে করে অহু দুশ্চিন্তায় পড়ে গেল। একটু দ্বিধা নিয়ে আব্রুর বাহুতে হালকা ধাক্কা দিল। স্পর্শের এই প্রথম অভিজ্ঞতায় অহুর শরীর কেঁপে উঠল। হাঁক ছুড়ল তেরিক্ষি মেজাজ দেখিয়ে, এই আব্র ভাইয়া, ডক্টর এসেছে, উঠুন তো। কোনো সাড়া না আসলো। এবার অহু কিঞ্চিত রেগে গেল। পাশে টেবিল থেকে পানি নিয়ে হালকা ছিটিয়ে দিল আব্রুর মুখে। তবুও কোনো প্রতিক্রিয়া নেই তার। যেন শত শত শব্দ আর ছোঁয়াও এই ঘুমন্ত শরীরের ঘোর কাটাতে অক্ষম। আব্রু কিভাবে ঘুম থেকে উঠবে? আব্রু তো কিছু ঘন্টা আগেই স্লিপিং পিল খেয়ে নিদ্রা যাপন করেছে। সেটা তো আর অহুর অজানা। তৎক্ষণাৎ অহুর মাথায় এলো খুনসুটি ভরা পরিকল্পনা। অহু নিজেই আব্রুকে একটা টি শার্ট পরিয়ে দিবে ভাবল। পাশেই খুঁজে পেল একটা ছাই রঙের হাফ হাতা টি শার্ট। অহু চটজলদি করে টি শার্ট পরানোর জন্য আব্রুকে খুব কষ্ট করে শোয়া থেকে টেনে টুনে বসালো। কিন্তু আব্রু বারবার তার শরীরের দিকে ঝলে পড়েছে। আর এই সুযোগে অহু নিজের ফোন বের করে তুলে নিল কয়েকটি ছবি আব্রুর। যখন আব্রু তার গায়ে হেলে পড়েছিল, ছবিগুলো তুলে ফোনটা সাইড টেবিলের উপর রাখলো। অতি কষ্টে আব্রুকে টি শার্ট পরালো অহু। চোখে এক রকমের জয়ের আনন্দ, ঠোঁটে দুষ্টু ভিলেন হাসি। পরক্ষণেই ঠোঁট বাকি আওড়ালো, আমাকে বলেন আমি নাকি আপনার দিকে তাকিয়ে থাকি? আপনি তো আমার উপরে বারবার পড়ে যাচ্ছেন ঢলে, লজ্জা করে না? বলেই অহু ভেঙচি কাটলো। পুনরায় তাচ্ছিল্যের সাথে আওড়ালো, আপনি তো নিশ্চয়ই কিছু শুনতে পাননি। আমার কথা শুনে আপনি তো ঘুম এসে পড়েছেন, তাই না? যত সব। অহু মনে মনে বিড়বিড় করছে, আলাপন, একটা মানুষের এত গভীর ঘুম হয় কি করে? দৈবাত পেছন হতে আওয়াজ আসলো, কোনো রমণীর শীতল কণ্ঠস্বর। তার আওড়ালো, উনি কি এখনো ঘুম থেকে উঠেনি? অহু তৎক্ষণাৎ পেছন ফিরল। পরখ করলো ডক্টর সাহেরাকে। তার আগমনে অহু স্বাভাবিক হলো। জোরপূর্বক হেসে প্রত্যুত্তর করলো, না, এখনো ওঠেনি, অনেক ডাকলাম। আচ্ছা, প্রবলেম নেই, আমি এই অবস্থায় ড্রেসিং করে দিচ্ছি, তুমি হাতটা ধরো তার। অহু ডক্টর সাহেরাকে বসার জন্য একটা টুল এগিয়ে দিল। বলে ছুড়ল, আপনি এখানে বসুন। ডাক্তারের নির্দেশে অহু আব্রুর হাত ধরে রাখলো শক্ত করে। ব্যান্ডেজ খোলার পর ক্ষতচিহ্ন দেখে আটকে উঠল অহু। হাতের তালুর উপর নিজ পৃষ্ঠ কি বাজে ভাবেই না জখম হয়েছে। অহু সর্বাঙ্গ কেঁপে উঠল এই দৃশ্য দেখে। ড্রেসিং চলকালীন ঘুমের মধ্যেই কেঁপে উঠল আব্রু, আর অহু শক্ত করে তার হাত চেপে রাখলো। ডাক্তার চলে গেল। আব্রু আবার ঘুমিয়ে দেশে তলিয়ে যায় পূর্বের নাই। সকালবেলা খানমহল।
ভোজনালয়ে বসে আহার করছেন সকলে। হঠাৎ অহু প্রশ্ন ছুড়ে দিল আলিনা খানকে। ওই ডক্টরটা কে ছিলেন গো চাচি? আলিনা খান স্বাভাবিক ভঙ্গিতে জবাব করল, আমার বান্ধবীর মেয়ে হয়, সদ্য ডাক্তার হয়েছে। অহু হাঁক ছুড়ল মৃদু স্বরে। বিবাহিত নাকি? জবাব আসে, না, বিয়ে হয়নি এখনো। অহু শুনল বাক্য, আর কিছু আওড়ালো না। সাধারণত কথোপকথনের আড়ালেও অহুর চোখে ছিল অন্যরকম কৌতূহল। ছুটির দিন বলে ছাদে বসে নিহা ও শিফার সাথে গল্প করছিল অহু। তারা মনে করিয়ে দিল আব্রু ভাইয়ের দেয়া বাইক রেসের সেই ট্রিটের কথা। সবাই মিলে হাসাহাসি করলেও অহু ছিল চুপচাপ। কাল রাতের ঘটনাও সে শেয়ার করেনি কারো সাথে। দুপুর 12:30 খানমহল। ধীরে ধীরে তন্দ্রা ছুটল আব্রুর। মাথায় ভারী এক ক্লান্তি। চোখ মেলে নিজেকে পরখ করতেই আটকে উঠল। নিজেকে অচানা লাগছে। গায়ে টি শার্ট, হাতে নতুন ব্যান্ডেজ। কিছুই মনে নেই তার। দ্রুত ফ্রেশ হয়ে পা বাড়ালো খানমহলের নিচ তলায়। পৌঁছে আলিনা খানকে খুঁজে বের করলো। আব্রুকে দেখেই আলিনা খান এগিয়ে আসলেন সন্নিকটে। এসে আওড়ালেন, কি রে, ঘুম থেকে উঠেছিস? ডাইনিং এ গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। পরক্ষণেই আলিনা খান খাবার নিয়ে ছুটে আসলেন। আহারের মধ্যে পথে আব্রু প্রশ্ন জুড়ে দিল, আম্মা, আমার রুমে কেউ কি গিয়েছিল আজ? আর হাতে নতুন ব্যান্ডেজ, কিছু বুঝতে পারছি না। আলিনা খান স্বাভাবিক ভঙ্গিতে মৃদু স্বরে আওড়ালেন, তোর রুমে তো সকালে অহু গিয়েছিল তোকে ডাকতে। ডক্টর সাহেরা এসেছিল তোর হাতে ড্রেসিং করার জন্য। তুই নাকি ঘুমিয়েছিলি, তাই ওই অবস্থায় ড্রেসিং করে দিয়ে গেছে। আব্রু সংক্ষিপ্ত জবাব করল। ও আচ্ছা, বুঝেছি। পরক্ষণেই আলিনা খানের কণ্ঠস্বর নেতিয়ে আসলো। বলল কিছুটা কাচুমাচু হয়ে, আব্র, তোর সাথে কিছু কথা ছিল। আব্রু তার মায়ের দিকে চাইল, সঙ্গে মিষ্টি হাসলো, বুলি ছুড়ল। কি বলবে আম্মা? বলো, তুমি কিছু বলবে, আর সেটার অনুমতি নিতে হবে নাকি? নিঃসংকোচে বলে উঠলেন, আব্র, তোর পড়াশোনা তো শেষ। এখন তোর বাবার বিজনেসটা তোকে সামলাতে হবে। উনি এবার বিশ্রাম নিতে চান, সাথে তোর কাকারাও। তোর বাবা সামনে নির্বাচনে দাঁড়াবেন। আমি কি বলছি বুঝতেছিস নিশ্চয়? আব্রু দীর্ঘ শ্বাস ফেলল, গভীর মুখে হাসি ফুটিয়ে জবাব করল, রাতে জানাবো আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না। মায়ের মুখে প্রশান্তির ছায়া। তিনি শান্ত হলেন। তার ছেলে তাকে নিরাশ করবে না। গোসল সেরে জুমার নামাজ আদায় করে আব্রু মহলে ফিরে অন্দরমহলে পৌঁছে খুঁজতে লাগলো অহুকে। বহু খোঁজাখুঁজির পর ছাদে পেল তাকে। সকাল থেকে যে মেয়েটা একাই কত কিছু সামলেছে, আর আব্রু কিছুই জানে না। অহু ছাদের দোলনায় একটা সাদা চুড়িদার পরে বসেছিল। হঠাৎ পিছন হতে কারো পায়ের শব্দ শুনে ফিরে তাকাতেই দেখল আব্রু তার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে। মুহূর্তেই অহুর বুকের ভিতরটা দপদপ করে উঠল। আত্মা যেন শুকিয়ে গেল তার। গতকালে সেই থাপ্পড়, আর আজ সকালে আব্রুর ঘরে গিয়ে যা করলো সে, সবকিছু মনে হতেই অহুর মুখ শুকিয়ে এলো। আচ্ছা, আব্রু ভাই কি সব বুঝে গেছেন? ঘুমের ঘোরে যখন আমি ওনার ইজ্জতের 12টা বাজিয়ে ফোনে বন্দি করেছি, সেটা কি টের পেয়েছেন? মনে মনে আওড়ালো অহু। আব্রুর দিকে ফের তাকালো। আজ আব্রু সাদা পাঞ্জাবি পরেছে। কিছুটা ঘাম ঝরছে তার শরীর থেকে, ফলে সুঠাম দেহের ছাপ পাঞ্জাবির মধ্যে স্পষ্ট। ছাদের উপর পড়ন্ত রোদের আলো তার শ্যামবর্ণের গায়ে একরকম হলদে আবির ছড়িয়ে দিয়েছে, যেন প্রকৃতিও তাকে রাঙিয়ে দিয়েছে স্বর্ণালী ছোঁয়ায়। আকস্মিক অহুর ঘোর ভাঙল আব্রুর সংলাপে। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আব্রুর কণ্ঠে ছিল একরাশ কৌতূহল। অহুর ঘোর কেটে গেল, কোমল সুরে হাঁক ছুড়ে দিল, কিছুটা ভরকে গিয়ে। কই, আপনার দিকে তাকিয়েছিলাম নাকি আমি? একদম না। নিজের অন্ত্রেন্দ্রিকে আবারও স্মরণ করিয়ে দিল সে। ভুলে যাস না অহু, এই লোকটাই তোকে কাল থাপ্পড় মেরেছিল। আব্রু সোজা সাপটা প্রশ্ন ছুড়ল। আজ সকালে আমার রুমে গিয়েছিলি কেন? অহু ঠোঁট উল্টিয়ে জবাব করল ক্ষণেই। আমি কেন যেতে যাব? চাচি বলেছিলেন আপনাকে ডেকে দিতে, তাই গিয়েছিলাম। গেছিস ভালো কথা, কিন্তু আমাকে গেঞ্জি কে পরিয়ে দিল? তুই না ওই ডক্টর? ডক্টরের কথা শুনেই অহুর মুখ কঠিন হয়ে গেল। ভ্রু কুচকে দাঁতে দাঁত চেপে ধরল, আওড়ালো,
ওই ডক্টর সাহেরাই আপনাকে টি শার্ট পরিয়ে দিয়েছেন। আপনি খালি শরীরে শুয়েছিলেন দেখে ওনার খুব অস্বস্তি লাগছিল নাকি, তাই উনি নিজের হাতেই পরিয়ে দিয়েছেন। আব্র স্তব্ধ। সে ভেবেছিল অহুই তাকে টি শার্ট পরিয়ে দিয়েছে। আব্র চোখ মুখ জ্বলল। পুনরায় বিশ্বাস না হওয়ার প্রশ্নটা ছুড়ল। সত্যি বলছিস? কেন যেন তোর কথা বিশ্বাস করতে পারছি না। অহু দোলনায় বসে পা দুলালো। ভাবল আর একটুখানি জ্বালানো যাক বেটাকে। পরক্ষণেই হাঁক ছুড়ল। আপনার বিশ্বাস না হলে আমি কি করতে পারি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তো সত্যিটাই বলেছি। আব্র আর কোনো কিছু শুনল না। রক্তিম চোখ রাঙিয়ে ছাদ থেকে চলে গেল। তার চলে যাওয়া দেখে অহু হেসে উঠল নির্লিপ্ত ভঙ্গিতে। আওড়ালো চোখ টিপে। আমাকে থাপ্পড় দেবেন তাই না? এবার বুঝুন এই আরুরা খান অহুজান কত ভয়ঙ্কর। আমি আমার বাবার একমাত্র মেয়ে, বুদ্ধিতে কম নই, বুঝলেন মিস্টার খান? সন্ধ্যার শেষে আলোর রক্তিম রেখাগুলো ধীরে ধীরে মিলিয়ে যায় আকাশের বুক থেকে। দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে গাঢ় নীলের আভা। যেন কোনো অদৃশ্য চিত্রশিল্পী নিঃশব্দে তুলির আঁচড়ে আঁকছে রাতের আগমনী বার্তা। গৃহস্থে উঠানে টিমটিম করে জ্বলে ওঠে কুপিবাতি। মাঠের পর মাঠ ঢেকে ফেলে এক রহস্যময় ছায়া। পাখিরা ফিরে আসে নীরে। ক্লান্ত ডানায় জড়ায় বিশ্রামের স্পর্শ। ঘড়ির কাঁটা প্রায় 11টা ছুঁই ছুঁই। খান মহলের ভোজনালয়ে সবাই একত্রে বসে আহার করছে। হঠাৎ আব্রর সংলাপ বলল এমন এক কথা যা শুনে সবাই থমকে গেল। আম্মা, আমি কোম্পানিতে জয়েন করতে চাই অতি শীঘ্রই। চারিদিকে এক মুহূর্তের স্তব্ধতা। সকলের চোখ ছানাবোড়া। তাদের দৃষ্টি আব্রকে পর্যবেক্ষণ করল। আব্রর মায়ের কণ্ঠে আশ্চর্য মিশ্রিত আনন্দ। সত্যি বলছিস আব্র? হ্যাঁ আম্মা, তবে এখনই মেইন এমডি হিসেবে নয়, আগে কোম্পানিতে যাই, সব কিছু বুঝে নেই, তারপর সিদ্ধান্ত নেব। খুব ভালো বলছো, আমি খুশি হয়েছি। দৈবাত আওড়ালেন আজমল খান সব অভিমান বিসর্জন দিয়ে। আশাফাক খান বাক্য কষলেন। যেভাবে শুরু করতে চাও আপাতত সেভাবেই শুরু করতে পারো তুমি। আব্র মাথা দোলালো লোকমা গিলে। পরক্ষণে প্রশ্ন জুড়লেন। তো কবে থেকে শুরু করতে চাও? জবাব আসে আগামী মাসের 1 তারিখ থেকেই। ঠিক আছে, আমরা সব প্রস্তুতি নিয়ে রাখছি। সন্তোষে বললেন তিনি। সময় পেরোলো। সবার মনের মধ্যে আনন্দ আর একরাশ নতুন আশা আলো নিয়ে। অহু নিচের কক্ষে শুয়ে আছে, ভাবছে শুধু সকালে ঘটে যাওয়া সেই সব ঘটনা। ফোনটা বের করে গ্যালারিতে ঢুকলো সে। একের পর এক ছবি দেখে আনমনে হাসলো। একটিতে দেখা যাচ্ছে আব্র ঘুমন্ত অবস্থায় অহুর কাঁধে মাথা রেখে শুয়ে আছে। ছবিটা দেখে বোঝার উপায় নেই এটা এক পাশে কৌশলে তোলা। ছবিগুলো দেখে অহু মৃদু হেসে ল্যাপটপে ট্রান্সফার করে রাখলো সব ছবি। যদি ফোন থেকে ডিলিট হয়ে যায় কবু। এই ছবিগুলো কিন্তু খুব দামি। মনে মনে আওড়ালো অহু। একদিন পর ভোরবেলা। এক পবিত্র নির্মল মুহূর্ত। প্রকৃতি যেন নিজের মুখ ধুয়ে নতুন প্রাণে জেগে উঠেছে। সাত সকালের এই আলো ছুঁয়ে যায় হৃদয়, জাগিয়ে তোলে আশার অঙ্কুর। অহু ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বের হলো হাঁটতে। আজমল খান, নিহা, শিফাদের সঙ্গে বেরিয়েছে সকালের প্রশান্তি উপভোগ করতে। শুধু আব্র ব্যতীত সে তখনও ঘুমিয়ে। সকাল গড়াতেই সকলে নাস্তা সেরে কাজে বেরিয়ে গেল সবাই। তো অহু তখন ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে আসলো। দেখলো ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না। একের পর এক ফোন করেও কোনো লাভ হলো না। অহু তৎক্ষণাৎ অন্দরমহলের ভিতর ছুটে আসলো। তেরিক্ষে মেজাজ দেখিয়ে আওড়ালো। আম্মা, ড্রাইভার আঙ্কেল কোথায়? ফোন ধরছে না, আমার ভার্সিটিতে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। নেতিয়ে যাওয়া কণ্ঠস্বরে জবাব এলো। উনি শিফার আব্বুকে আনতে গেছেন এয়ারপোর্টে। আরেকজন তোমার আব্বুদের অফিসে নিয়ে গেছে, তৃতীয় জনের ছুটিতে। অহু ঠোঁট বাঁকিয়ে প্রবল বেগে প্রশ্ন ছুড়ল। তাহলে আমাকে কে নিয়ে যাবে ভার্সিটিতে এখন? দৈবাত প্রশ্ন টেনে নিয়ে উত্তর ছুড়লেন আলিনা খান। আব্রুকে বল গিয়ে, সে তো গাড়ি চালাতে পারে, তোকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসবে। আব্রুর নাম শুনেই অহু ঢুক গিলল, সঙ্গে একরাশ ভয়। আগের দিনের সেই গাড়ির ভিতরের ঘটনা এখনো স্পষ্ট তার মনে। তবে এখন উপায়? আমি বলতে পারবো না চাচি, আমাকে ধমকাবে। আপনি বলুন না।
ঠিক আছে, আমি বলছি, তুই বস। কিছুক্ষণ পর আলিনা খান আসলেন নিজ তলায়, আওড়ালেন, বলেছে নিয়ে যাবে তোকে ভার্সিটিতে। আমি কফি বানিয়ে দিচ্ছি, তুই গিয়ে দিয়ে আয়। আব্রু ফ্রেশ হচ্ছে। বারবার সিঁড়ি বেয়ে উঠতে পারি না, কোমর ধরে বসে। আব্রুর রুমে যাওয়ার কথা শুনেই যেন বুকটা ধরফর করে উঠল ওহুর। আগের দিনে সেই ইজ্জতের ফালুদার কথা মনে হতে হাত পা ঠান্ডা হয়ে এলো। আলিনা খান কফি হাতে এনে দিলেন ওহুর নিকট। তবুও দ্বিধায় পা টানতে টানতে ওহু পৌঁছালো আব্রুর দরজায়। ভেতরে ঢুকে দেখে আব্রু নেই, তবে ফোনটা বেজে থেমে গেছে। সাইড টেবিলের ওপর ফোন রাখা। ওহু কি ভেবে যেন ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভাসছে একটা নাম, মিসড কল ফ্রম জিসা। ওহুর ভেতরে যেন হঠাৎ বাতাস জমে গেল। কে এই জিসা? জিসা নামটা যেন শীতল বাতাস হয়ে ওহুর শরীর বেয়ে নেমে গেল। আব্রু ভাইয়ার ফোনে এই মেয়েটাকে? প্রশ্নটা মনের ভেতর ঝড় তুলে দিল। ওহুর বুকের ভেতরটা কেঁপে উঠল। কেমন একটা অজানা ভয়, অস্বস্তি আর কৌতূহলের মিশ্র প্রতিক্রিয়া ওকে স্থির হতে দিল না। এ প্রশ্নগুলো ওহুর মনের মধ্যে এখন ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই কেউ একজন হঠাৎ তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। ওহু আটকে উঠে তাকালো আব্রু ভাইয়ার দিকে। চোখে মুখে অসন্তোষ, তীক্ষ্ণ রাগ, মুখ বজ্র গম্ভীর, কণ্ঠে এক ধরনের দাপট নিয়ে আওড়ালো আব্রু। অনুমতি ছাড়া কারো ফোনে হাত দেওয়া কি উচিত? জানিস না তুই এসব? কঠোর অথচ পরিমিত গলায় কথাটা বলল আব্রু, কিন্তু অভিব্যক্তিতে ছিল অসন্তোষের স্পষ্ট ছাপ। আব্রুর চোখের দিকে তাকাতেই ওহু একেবারে চুপসে গেল। চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আসলে ভাইয়া সরি। আব্রু একটা দীর্ঘশ্বাস ফেলল, কিছুটা বিরক্ত গলায় বলল, যা এখান থেকে এক্ষুনি, আমি নিচে আসছি। ওহু নীরবে পা টিপে টিপে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হৃদয়ের কোণে জমে থাকা প্রশ্নটা যেন আর আটকে রাখা গেল না। সে পেছনে ফিরে দাঁড়িয়ে একটু সাহস সঞ্চয় করে বলেই ফেলল, আব্রু ভাইয়া জিসাকে? প্রশ্নটা শুনে মুহূর্তেই যেন আব্রুর চারপাশে নেমে এলো এক নিঃশব্দ বিস্ফোরণ। চেহারা কঠিন হয়ে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। এই প্রশ্নটা ক্ষণিকেই ঝড় তুলে আব্রুর হৃদয়ে। মুখ থমথমে, চোখে ভেসে উঠল জটিলতা। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আব্রু, চোখে চোখ রাখলো ওহুর। জিসা আমার ক্লাসমেট, আমরা একসাথে লন্ডনে পড়াশোনা করেছি, কিন্তু এটা জানার তোর দরকারটা কি? আব্রুর গলায় ছিল না কোনো প্রশ্রয়, বরং কণ্ঠে মিশেছিল দ্বন্দ্ব আর এক ধরনের শঙ্কা, যেন ওহুর জিজ্ঞাসাবাদে কোনো অপ্রকাশ্য সত্য ধরা পড়ে গেছে। এই প্রথম আব্রু কোনো মেয়েকে এভাবে রুক্ষ আর ধ্বংসাত্মকভাবে প্রশ্নের উত্তর দিল। ভয়, রাগ আর অনিশ্চয়তা একসাথে মিশেছিল তার কণ্ঠে। ওহু খানিকটা কণ্ঠিত হয়ে আওড়ালো, না ভাইয়া, এমনি জানতে ইচ্ছা হলো। উনি আমাকে কল করেছিলেন তো, আমি নিচে যাচ্ছি, আপনি আসেন। কথাটা বলেই ওহু আব্রুর কক্ষ হতে বেরিয়ে আসলো। সিঁড়ির প্রতিটা ধাপ যেন ওহুর কাছে অদ্ভুত ভারী মনে হচ্ছিল। মনে বারবার ঘুরছে একটা নাম, জিসা। আজ আব্রু কি শার্ট পরেছে, নাকি টি শার্ট, নাকি অন্য কিছু, সেই দিকে কোনো খেয়াল নেই ওহুর। চিন্তার ভেতর শুধু একটাই প্রশ্ন, এই জিসা কে? ওহু সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামছে। তার প্রতিটি পা যেন একটি রহস্যের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তার মন মগজের গহীন স্থানে হাজারো প্রশ্নের এক অদৃশ্য মিছিল চলছে, যেন অজস্র চিন্তা তাকে একে একে ঘিরে ধরেছে। প্রতিটি ধাপের সঙ্গে তার মনে এমন এক বিশাল ঢেউ সৃষ্টি হয়েছে যা তাকে স্থির থাকতে দেয় না। আজকের দিনটা যেন কিছুটা অস্বাভাবিক, এমনটাই ভাবনা তার মধ্যে উকি দিচ্ছে। ওহু মনে মনে কেবল একবার বলে উঠল, যদি মেয়েটার সঙ্গে আব্রু ভাইয়ার বিশেষ কোনো সম্পর্ক থাকতো, তবে সেই নাম্বারটা কোনো বিশেষ নাম দিয়ে সেভ করা থাকতো। কিন্তু এমন কিছু ঘটেনি, সাধারণভাবে সেভ করা হয়েছে। অতএব হয়তো আমি নিজের অযথা চিন্তায় ডুবে আছি, আর থাকলেই বা কি। এই ভেবে ওহু নিজের মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তোলে। সে নিজের অর্ধেকটা সত্যি কথাকেই পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে। মনে মনে বলছিল, আব্রু ভাইয়া কথার কিছুটা তৃপ্তি পেয়েছি, হয়তো সে যা বলেছে তা পুরোপুরি সত্যি হতে পারে। পেছনে রইল এক রহস্যময় নাম, জিসা, আর আব্রু ভাইয়ার অজানা কাহিনী।
কিছু একটা আছে যা ওহু এখনো জানে না, হয়তো জানতেও চায় না, অথচ মন ঠিকই তা ঘুরে দেখতে চায়। ওহু রুম থেকে বেরিয়ে যেতেই আব্র দরজাটা সাইড করে লক করে দেয়। তার হাতে তখন ফোন, যা সে দ্রুত বের করে জিশাকে কল করে। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন কিছু বলার প্রস্তুতি নিচ্ছে। কল রিসিভ হওয়ার মাত্রই উপাস থেকে জিশার কণ্ঠ ভেসে এলো। তার শব্দগুলো কিছুটা ক্ষুব্ধ ও অস্থির। হোয়াট হ্যাপেন আব্রু? তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? দেশ ছেড়ে যাওয়ার পর থেকে আমাদের একেবারে ইগনোর করেই চলছো। কল মেসেজ কিছুই তোমার কাছ থেকে পাচ্ছি না ঠিক মতো। হোয়াই আব্রু? জিশার কণ্ঠে এক ধরনের ক্ষোভ আব্রুর মনকে একটা অদ্ভুত অস্বস্তিতে ফেলল। আব্রুর কণ্ঠস্বর চেতে উঠল, আওড়ালো। আমি অনেক ব্যস্ত থাকি এখন, কাল থেকে কোম্পানিতে জয়েন করছি। তোমাকে টাইম দেওয়ার মতো ইউজলেস সময় আমার নেই। জিশা তার কণ্ঠে কষ্ট ও আক্ষেপ মিলিয়ে এবার আব্রুকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করলো। তুমি এইভাবে কেন আমার সাথে কথা বলছো আব্রু? আমরা তোমাকে খুব মিস করছি। প্লিজ কিছুটা সময় বের করে লন্ডন থেকে এসে অন্তত ঘুরে যাও, আমরা তোমায় দেখতে চাই। আমি খুবই ব্যস্ত, তোমার যদি ইচ্ছে হয় তুমি নিজেই বাংলাদেশে চলে আসো। আব্রু এক নিঃশ্বাসে কথাগুলো বলল, যেন জিশার আবেগের কোনো মূল্যই নেই তার কাছে। আব্রু তৎক্ষণাৎ বলে ছুড়ল, এখন অনেক তাড়া আছে আমার, বাই। এতটুকু বলেই আব্রু কল কেটে দেয়। কিন্তু ওপাশে জিশা কেবল চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মন যেন এক গভীর কষ্টের মধ্যে ডুবে গিয়েছিল বরাবরের মতো। আব্রু মহলের বাহিরে বেরিয়ে আসলো। পার্কিংয়ের সামনে এসে আব্রু বাইক থামিয়ে 1 সেকেন্ড দাঁড়িয়ে রইল। চোখে চোখ পড়তেই ওহু তার দিকে এগিয়ে আসলো। আব্রু চোখে কোনো ধরনের অনুভূতি না দেখিয়ে এক ধরনের নীরবতার মধ্যে দাঁড়িয়েছিল। ওহু কিছুটা অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, আব্রু ভাইয়া, আপনি বাইক নিয়ে কোথায় যাচ্ছেন? কিন্তু আব্রুর মুখে কোনো সাড়া নেই। কিছুক্ষণ চুপ থাকার পর সে বাইক নিয়ে এসে ওহুর সামনে দাঁড়িয়ে বলল, নে ওঠ। ওহু চমকায়, ভ্রুকুটি কুচকে হাঁক ছুঁড়ে, বাইকে করে যাব? ওহুর চোখে তখন একটু অবাক ভাব, কেমন যেন একটা দ্বিধা ছিল। আব্রু কিছুটা কর্কশ ভাষায় আওড়ালো, হ্যাঁ কেন, কোনো সমস্যা নাকি? যদি যেতে চাস উঠে বস, না হলে আমি চলে যাচ্ছি। আব্রুর কণ্ঠে যেন কোনো দেওয়ার ইচ্ছে ছিল না, এক ধরনের তীব্রতা আর অস্থিরতা ছিল। আব্রু বাইক স্টার্ট দিল। ওহু কিছুক্ষণের জন্য চুপ থেকে পরক্ষণে গম্ভীর স্বরে আওড়ালো, দাঁড়ান দাঁড়ান, উঠছি। ওহু আব্রুর পেছনে বাইকে চড়ে বসলো। তৎক্ষণাৎ আব্রু সংযম করলো, হেলমেট পরে নে। ওহু হেলমেট পরে নিল। আব্রুর গায়ের সাথে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। মাঝখানে এক মুহূর্ত নীরবতা বিরাজ করছিল, কিন্তু কিছুক্ষণ পর আব্রু সোজা তার কণ্ঠে সাবধানী হয়ে বলল, আমার কাঁধে হাত রাখ, নইলে একটু পরপর হোঁচট খেয়ে বারবার আমার উপরে ঢলে পড়বি। ওহু কিছুটা চুপ থেকে নিজের মনে ঠাট্টা করেই আওড়ালো, কে যে কার উপর ঢলে পড়ে সেটা আমি জানি। বেশি তিরিং বিরিং করলে সবাইকে দেখিয়ে দিব, পরে বুঝবেন। আব্রু ফিস ফিস বাক্য শুনতে পেল, পুনরায় হাঁক ছুড়ল, কি রে, কি ভাবছিস? ওহু সোজা উত্তর দিল, না বুঝি না, রাখছি হাত। এবার চলুন, দেরি হয়ে যাচ্ছে। আব্রু আর কোনো কথা না বলে বাইক স্টার্ট দিল এবং এক নিঃশ্বাসে গতি বাড়িয়ে দিল। ওহু পিছনে বসেছিল। আব্রু একটু বেশি স্পিডে বাইক চালাচ্ছে। সময়ের সাথে সাথে বাইকের গতি আরও বেড়ে গেল। কিছুক্ষণের মধ্যে একেবারে ওহুর ভার্সিটির সামনে এসে বাইক থামল। ওহু বাইক থেকে নেমে ভার্সিটির ভিতর ঢুকলো, আর আব্রু এক মুহূর্ত অপেক্ষা না করে বাইক ঘুরিয়ে চলে গেল। ভার্সিটির গেট দিয়ে ঢুকে পড়ে, কিন্তু কিছুতেই সে চোখ এড়াতে পারল না। চারপাশে ছড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা তার দিকে আর চোখে তাকাচ্ছিল। কিছু মুখে অদ্ভুত হাসি, কিছু মুখে কৌতূহল, সবকিছু যেন এক রহস্যের গন্ধ ছড়িয়ে যাচ্ছিল। ওহু বিষয়টা স্পষ্টভাবে অনুভব করল, কিন্তু সে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দিল না। পারুর সাথে ওহু তার ক্লাসরুমে বসেছিল। হঠাৎ ওহুর নজর পড়ল, কয়েকজন সিনিয়র মেয়ে আর ছেলেরা এসে তার দিকে এগিয়ে আসছে। কিছুটা অবাক হয়ে সে তাদের দিকে তাকালো। এক সিনিয়র মেয়ে তার দিকে এগিয়ে এসে
মৃদু হাসি বলে ছুড়ল। এই মেয়ে শোনো। ওহু একটু চমকে গিয়ে সোজা উত্তর দিল। জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। আজ ভার্সিটিতে যে ছেলেটা তোমাকে নামিয়ে দিয়ে গেছে সে কি হয় তোমার? মেয়েটার কথায় ওহু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, তারপর কিছুটা স্বাভাবিক হয়ে আওড়ালো।